আমাদের সঙ্গে আজকে একজন বিশেষ অতিথি যুক্ত আছেন। তিনি জুবায়ের বাবু, সাংবাদিক এবং ব্রডকাস্টার। চলুন আমরা তার সঙ্গে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের শুভ সন্ধ্যার আয়োজনে যুক্ত হবার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আপনি নিশ্চয়ই আমাদের তথ্যচিত্রটি দেখেছেন। তো জি, এই বিষয়ের উপরে আসলে আপনার সাথে আমরা কথা বলতে চাই। আপনার কাছে আমি প্রথমে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে গরমে অস্থির হয়ে পড়েছে বিশ্বের অনেক দেশ। কেন এই গরমের অস্থিরতা? আপনার কি মনে হচ্ছে? মানে এটা আসলে কেন গরমের অস্থিরতা এটা তো আসলে একদিনে হয়নি। এটা আমরা যদি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, অবশ্যই পরিবেশ বিজ্ঞানী যারা আছেন তারা আরো অনেক সুন্দরভাবে এটা হয়তো ব্যাখ্যা করতে পারবেন। জি, বাট আমাদের সাধারণ জ্ঞানে আমরা যেটা মনে করি যে এই যে বিশ্বের যে উষ্ণায়ন, আ উষ্ণায়নের ফলেই যেটি হচ্ছে যে আপনি জানেন যে সারা বিশ্ব গরম হয়ে পড়ছে। সারা বিশ্বে এক ধরনের উষ্ণতার সৃষ্টি হচ্ছে। এবং আমি যদি আপনাকে ছোট্ট একটি ডাটা দিই তাহলে আপনি বুঝতে পারবেন যে গত ১৮০০ শতক থেকে ১৯০০ শতকে কিন্তু সারা বিশ্ব ১০০ বছরে প্রায় আপনার 0.7 ডিগ্রি অ অ অ উষ্ণ হয়েছে। জি, তো এর পরবর্তীতে আবার আমরা যদি দেখি ১৯৮০ সাল থেকে এই যে ২৪ এর ভিতরে কিন্তু আমাদের উষ্ণতার পরিমাণ অনেক গুণ বেড়ে গেছে এবং প্রতি প্রায় ১০ বছরে ১.১২ ডিগ্রি কিন্তু উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এই পৃথিবীর। তো এই যে বিষয়গুলো এবং আপনার এই হারে যদি বৃদ্ধি পেতে থাকে আমাদের বিশ্ব, তাহলে আপনি বুঝতেই পারছেন যে স্বাভাবিকভাবেই যে প্রকৃতির যে স্বাভাবিক নিয়ম সেটি আর থাকছে না। এবং যে কারণেই কিন্তু সব জায়গায় যেখানে মানে চরম আবহাওয়া যেটাকে আমরা বলি, যে ঠান্ডায় চরম ঠান্ডা পড়ছে, গরমে চরম গরম পড়ছে, এই ধরনের পরিস্থিতিগুলো সৃষ্টি হচ্ছে। এবং এখানে আরেকটি মজার আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এটি শুধু বাংলাদেশে ঘটছে তা নয়। এটি সারা বিশ্বেই কিন্তু ঘটছে। জি, এই ইংল্যান্ডে আজকে এপ্রিল মাসের প্রায় শেষের দিকে আমরা। জি, অথচ আপনি দেখুন আমাদেরকে কিন্তু ঠান্ডা কাপড় আমরা ছাড়তে পারছি না এখন জি, জি, পর্যন্ত। কি পরিমাণ ঠান্ডা পড়ে যাচ্ছে সন্ধ্যা হলেই কিন্তু অনেক ঠান্ডা পড়ে জি, যাচ্ছে। যেটা কিন্তু সাধারণত এপ্রিল মাসে হয় না। এই সময়টাতে হয় না। জি, তো এখানেও কিন্তু দেখুন যে এক ধরনের মানে ওয়েদারটাকে আমরা কিন্তু বলব না যে স্বাভাবিক ওয়েদার রয়েছে। তো বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একই বিষয়টা ঘটছে। সেটি হচ্ছে যে ওয়েদারটা স্বাভাবিক নয়। চরম গরম এমনি আমাদের গরমের দেশ। আমরা অবশ্যই সামারে আমাদের গরম পড়ে। অ্যা ৩৫ ডিগ্রি অনেক সময় উঠে যায়। জি, ৩০ ডিগ্রি হচ্ছে এভারেজ একটি উষ্ণতা থাকে বাংলাদেশে। আর যেটি হচ্ছে যে সারা বছরের এভারেজ যদি আমরা করি সেটি বাংলাদেশের তাপমাত্রা হচ্ছে ২৫ ডিগ্রির মতো। তাহলে সেই জায়গাটি থেকে যদি আমরা তুলনা করি, তাহলে সেই বাংলাদেশের যে গরমটি এভারেজ গরম রয়েছে বা যেটি গরমের সময় সামারে যেটি বৃদ্ধি পায়, সেটি কিন্তু এপ্রিল মাসেই চরম আকার ধারণ করেছে। এবং এই মানে আমি গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যে ঘটনাটি ঘটছে, এটা আমি মনে করি আজকে একদিনের ঘটনা নয়। এটা দীর্ঘদিনের আমাদের যে আমরা যে পৃথিবীটাকে নষ্ট করছি, জি, পৃথিবীর পরিবেশ নষ্ট করছি, সেটারই একটি ফসল হচ্ছে বর্তমানে এই ওয়ার্মিংটা বা এই গরমটা। জি। ধন্যবাদ। আপনি নিশ্চয়ই আপনার চোখে পড়েছে নিশ্চয়ই নিউজটি। সেটি হচ্ছে যে বাংলাদেশে ইতিমধ্যে কিন্তু হিট স্ট্রোকে প্রাণহানি ঘটেছে ৬ জনের। হিট অফিসার সবাইকে ফ্যান নিয়ে বের হতে বলেছেন। তো বাংলাদেশ সরকারের এই যে প্রস্তুতি আপনার কাছে কি মনে হয়? এটা কেমন প্রস্তুতি? আমি তো মানে হিট অফিসারের কথা শুনে আমার গরম বেড়ে যায়। যাই জি, হোক আমি জানি না। আ মানে এখানে একটি বিষয় হচ্ছে যে এই যে হিট অফিসার যাকে নিয়োগ দেওয়া হয়েছেন ঢাকা সিটি উত্তর সিটি কর্পোরেশন জি, আ যাকে নিয়োগ দিয়েছেন এবং তিনি আসলে অ্যা উম বাস্তব মানে একদম যদি আমি সত্যিকার কথা বলি, তিনি কিন্তু একজন আ মানে কোটিপতির মেয়ে। জি, হুম? জি, তার আপনি জানেন যে তার তা সে হচ্ছে ধনী শ্রেণীর মানুষ এবং সে কিন্তু আসলে সাধারণ মানুষের যে সাধারণভাবে চলাফেরার যে জি, বৈশিষ্ট্য জি, এটি ধরনটা। কিন্তু সে জানে না। জি, এবং একটি সাধারণ মানুষ এই যে ফ্যান অবশ্য হয়তো সে হয়তো ইংরেজি কথায় বলেছে মানে পাখা নিয়ে হয়তো ঘুরতে বলেছে। ব্যাগের ভেতরে পাখা রাখার জন্যে। সবার হাতে তো ব্যাগও থাকে না। সাধারণ কৃষকের কাছে ব্যাগ থাকে না। পাখা নিয়ে ঘোরা বা পানি রাখা, ব্যাগে পানি রাখা। তো সেই পানিটা কিভাবে রাখবে? তার মানে হচ্ছে যে এই ধরনের অফিসাররা যে সাধারণ মানুষের থেকে বিচ্যুত, এটি হচ্ছে তার কথাবার্তার প্রমাণ। এবং তারা আসলে নিজের দায়িত্বটাকে এড়াতে চায়।
তার যে দায়িত্ব, সে যে ৭ লক্ষ টাকা বেতন পাচ্ছে জি, প্রতি মাসে ঢাকা সিটি কর্পোরেশন থেকে, আপনি আমাকে বলেন ৭ লক্ষ টাকা বেতনের সে কি কাজটি করছে? তার ১ বছরের উপরে তার নিয়োগ আমরা যতটুকু জানি। জি, ১ম গত দিকে বছর। বেশ জি, হইচই হলো তার নিয়োগ নিয়ে, হিট অফিসার। এবং হিট অফিসারের অনেক আপনি জানেন ট্রোল হয়েছে ফেসবুকে, জি, সোশ্যাল মিডিয়া অনেক গুলোতে। ট্রল হয়েছে। জি, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে কিন্তু ১ টি বছর আর তার কিন্তু নামগন্ধ আমরা পাইনি। সে কি করলো না করলো আমরা কিচ্ছু জানি না। হঠাৎ করে উদয় হলো এই গরমের সময়, যখন মানুষ হিটস্ট্রোকে মারা যাচ্ছে। জি, এবং আপনি জানেন ইতিমধ্যে প্রায় ৫ থেকে ৬ জন মানুষ মারা গিয়েছে। এবং যেটি আসলে বাংলাদেশের জন্য মানে একটি ভয়ংকর সংবাদ। কারণ আমরা গরমের দেশের মানুষ, আমরা গরমে মারা যাচ্ছি। জি, সো এটি একটি বাংলাদেশের অবশ্যই একটি ভয়ংকর সংবাদ। এবং সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে, আপনি জানেন যে বাংলাদেশে যারা বৃদ্ধ রয়েছে, এই বৃদ্ধদের বিষয়ে কিন্তু কেউ ভাবছে না। কারণ এই হিট স্ট্রোকে কিন্তু সবচেয়ে বেশি আঘাত পায় বৃদ্ধরা। হ্যাঁ? এবং সেখানে যেমন এই দেশে কিন্তু আপনি দেখবেন যে সবসময় যখনই ২৫-২৬ ডিগ্রি উঠে যায়, তখন বৃদ্ধদেরকে কিন্তু এলার্ট করে দেওয়া হয় যে আপনারা ঘর থেকে বেরোবেন না। সো এই যে বিষয়গুলো আমরা কিন্তু আমাদের এই যে বৃদ্ধ যেই সাধারণ মানুষ রয়েছে বাংলাদেশে, তাদের ক্ষেত্রে হিট অফিসারের কাছ থেকে কিন্তু আমরা কোনো হিট কথাবার্তা শুনিনি। সো জি, আ এই যে বিষয়টা, এটা আসলে অত্যন্ত দুঃখজনক। এটা জি। আমি মনে করি আরকি যে অ্যা বা আমি এই বিষয়টা নিয়ে আসলে এত কথা বলতে চাচ্ছি না। জি, ধন্যবাদ। জি। ধন্যবাদ। আপনার কাছে আরেকটু জানতে চাই যে, এই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই চিফ হিট অফিসার, উনার আসলে কাজ কি? উনি কি উনার কার্যাবলী সম্পর্কে উনি জানেন কিনা? জেনেই কি এ ধরনের বক্তব্য দিয়েছেন? বেসিক্যালি উনার কাজটা কি? আপনার কাছ থেকে একটু জানতে চাই। আ হিট অফিসার এটা বেসিক্যালি আমি জানি না। মানে যতটুকু আমি জানি বা যতটুকু আমি পড়েছি আরকি, যে হিট অফিসার আ শব্দটা হিট অফিসার হয়তো ইংরেজিতে, যদি এটা হয়তো মানে ব্যাপারটা যদি এরকম হিট প্রিভেনশন অফিসার বা হিট জি, কন্ট্রোলার, তাইলে আমার মনে হয় হিট কন্ট্রোল অফিসার, তাইলে বোধহয় নামটা আসলে সঠিক হতো। তো বেসিক্যালি আমি যতটুকু জানি যে হিট অফিসার পৃথিবীর অনেক দেশে আছেন, যারা আসলে হিট নিয়ন্ত্রণের মানে ব্যবস্থা কিভাবে করতে হয় সেটা নিয়ে তারা গবেষণা করেন। তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। জি, বিভিন্ন কাজ করে থাকেন হিটগুলো এই গরম মানে যেসব অঞ্চল, বিশেষ করে সিটি, যেসব সিটিগুলোতে অত্যন্ত গরম হয়ে পড়ে, সেসব সিটিগুলোতে হিট অফিসার নিয়োগ দেওয়া হয়। জি, আমেরিকার একটি সংস্থার সাথে অ্যা ঢাকা সিটি কর্পোরেশন, মানে উত্তর যেটি, তারা যৌথভাবে এই হিট অফিসারকে নিয়োগ দিয়েছেন। এবং যিনি লক্ষ, লক্ষ টাকা বেতন নিচ্ছেন, আমি আগেই বলেছি। জি, তো বেসিক্যালি তার তার কাজটা ছিল হচ্ছে যে এই যে আমাদের দেশে গরম পড়ছে, এই গরমগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? সেটা কার্যকরী পদক্ষেপ নেওয়া। অর্থাৎ ২ ধরনের পদক্ষেপ। একটা হচ্ছে আ মানে শর্ট টার্ম, মানে স্বল্পমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা, জি, এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ। স্বল্পমেয়াদী পরিকল্পনা গ্রহণের ভিতরে অনেক কিছু থাকতে পারে। যেমন ধরেন প্রচারণা। যেমন এই যে হিট ওয়েভটি আসবে, জি, আমরা কিন্তু অনেক আগে থেকেই জানি যে এরকম একটি হিট ওয়েভ আসছে। বাংলাদেশে আসবে জি, বা পুরো দক্ষিণ এশিয়াতে আসবে। ভারতে কিন্তু প্রচুর পরিমাণ সেটা নিয়ে প্রচারণা চালিয়েছে। পাকিস্তানেও কিন্তু প্রচুর পরিমাণ প্রচারণা চালিয়েছে হিট ওয়েভ নিয়ে। কিন্তু জি, বাংলাদেশে কিন্তু হিট ওয়েভ নিয়ে কোনো প্রচারণা চালানো হয়নি। জি, হঠাৎ করে আসার পরে মানুষ বুঝতে পারলো যে হিট ওয়েভ এসছে, এবং মানুষ সেটা কিভাবে মানুষ সেটা প্রটেক্ট করবে তারা কিন্তু জানে না। জি, তো এবং সুতরাং এ এই হিট জি, অফিসারের মূল দায়িত্বটা ছিল এটা নিয়ে প্রচুর পরিমাণ প্রচার চালানো, এবং কিভাবে মানুষ এই হিট ওয়েভ থেকে রক্ষা পাবে সেইটার একটি পরামর্শ দেওয়া। জি, এইটি গবেষণা হচ্ছে আসলে এক ধরনের গবেষণা করা দরকার ছিল। গবেষণার পাশাপাশি তাকে অ্যাওয়ারনেস টা তো তৈরি করতে হবে সাধারণ মানুষের। তাই না? জি, পাশাপাশি যেটি হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা। যেমন তিনি ১ টি বছর সময় পেয়েছেন। ১ টি বছরের ভিতরে আমি জানি না উনি কি করেছেন। ১ টি গাছ রোপণ করেছেন কিনা আমার ধারণা নেই। সারা ঢাকা শহরে আপনি জানেন উন্নয়নের নামে সারা ঢাকা শহরের সমস্ত গাছ কেটে ফেলা হয়েছে। জি, একটি শহর যেখানে প্রায় ১.৫ কোটি মানুষ বা ২ কোটি মানুষ, অনেকে বলে তার চেয়েও বেশি মানুষ বসবাস করে। এইরকম একটি শহরে আপনি গাছ নেই। আপনি গাছ কেটে চলছেন অনবরত। তাহলে এই জায়গাগুলোতে হিট অফিসার প্রধান কাজটি হবে যে গাছ যেন কাটতে না পারে সেটা প্রতিরোধ করা। এটি তার প্রধান কাজ আমি মনে করি। পাশাপাশি হচ্ছে যে গাছ যেন আরো লাগানো হয়, বৃক্ষ কিভাবে রোপণ করা যায়, কিভাবে কোন জায়গা থেকে চারা আনলে কোন গাছের ছায়া আমরা সারা বছর পাবো, কোন গাছটা সারা বছর তার পাতা সবুজ থাকবে, এইসব জি, ব্যাপার নিয়ে গবেষণা করা। এইসব ব্যাপারগুলোকে সে
আমলে নিবে এবং আমলে নিয়ে দীর্ঘমেয়াদী সে পরিকল্পনা গ্রহণ করবে। কিন্তু আমরা কিন্তু সেটি পাচ্ছি না। আমরা কি দেখছি? যে একজন হিট অফিসার রয়েছে এবং জি, যিনি হচ্ছেন সারা বছর ডুব মেরে হঠাৎ করে উনি বেরিয়ে আসলেন মানে থলের বেড়াল থেকে এসে ২ একটা কথা বললেন এবং তাও উদ্ভট, অবাস্তব কথা, যেটি সাধারণ মানুষের সাথে প্রতারণা, সাধারণ মানুষের সাথে রসিকতা আমি মনে করি। যেখানে সাধারণ মানুষ গরমে মারা যাচ্ছে, সেই ধরনের মানুষের সাথে তাকে বলেন উনি ফ্যান নিয়ে ঘুরতে। তো সুতরাং এইগুলো এক ধরনের রসিকতা এবং এই ধরনের সাধারণ মানুষ থেকে যে উনারা মানে অনেক দূরে, যোজন দূরে তারা বসবাস করছেন, সেটি কিন্তু প্রমাণ করে। জি। আমি এটিই মনে করি। জি, ধন্যবাদ। আপনার কাছে আরেকটু জানতে চাই যে এই যে চরম আবহাওয়া, আসলে এই কি ধরনের প্রস্তুতি রাখা প্রয়োজন বাংলাদেশের মানুষের জন্য? আপনি আপনি কি মানে সাজেশন দেবেন? না দেখুন, চরম আবহাওয়ার একটি বিষয় হচ্ছে কি, যখন আবহাওয়ার যখন চরম রূপ নেয়, পাশাপাশি কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে, প্রকৃতি আবার আগের নিয়মে ফিরে আসতে চাবে। এবং জি, যখনই প্রকৃতি আগের নিয়মে ফিরে আসতে চাবে, তখন কিন্তু আরেকটি প্রাকৃতিক কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সুতরাং সেটার জন্য প্রস্তুতি লাগবে। যেমন বাংলাদেশে এখন চরম গরম পড়েছে। তার মানে হচ্ছে যে এই বাংলাদেশে কিন্তু যেকোনো মুহূর্তে বড় ধরনের ঘূর্ণিঝড় হতে পারে। জি, তো সুতরাং এই যে বিষয়গুলো, যে এই অবস্থায় মানে এখন যেহেতু চরম গরম চলছে, আবহাওয়া মানে বাতাস চরম গরম হয়ে জি, আছে। সুতরাং এই জায়গাটার বায়ু হালকা হয়ে যাবে, সেটা উপরে উঠে যাবে। চারদিক থেকে ঠান্ডা হাওয়া আবার বাংলাদেশে ঢুকতে থাকবে এবং সেখানে প্রচুর পরিমাণ ঘূর্ণিঝড় হতে পারে। এগুলো কিন্তু আবহাওয়াবিদরা জানে। এবং আবহাওয়াবিদরা যেহেতু জানে, তাদের কিন্তু সেই হিসাবে কিন্তু তাদের পরিকল্পনা তৈরি করা উচিত। যে আগামীতে যেহেতু এখন চরম গরম রয়েছে, সুতরাং একটি চরম দুর্ঘটনা ঘটতে পারে সারা বাংলাদেশে। সুতরাং এখনই কিন্তু আমাদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে যে এই বর্তমান আবহাওয়াটা দেখে ফিউচার আবহাওয়াটাকে আপনার চিন্তা করা এবং কি ধরনের ঘটনাগুলো ঘটতে পারে, কি ঘটতে পারে, সেই হিসাব করে কিন্তু তাদের কাজ করা উচিত। আমি জানি না সেই প্রস্তুতি আছে কিনা। বাংলাদেশে যদি এখন প্রচুর পরিমাণ, সারা বাংলাদেশে যদি ঝড় হয়, বাংলাদেশে যদি মানে হাজার টিনের ঘর-বাড়ি, ছোট ঘর-বাড়ি, দালান-কোঠা যদি ভাঙা শুরু হয়, তাহলে সরকার কি ধরনের প্রোটেকশন নিবে বা তারা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবে? তাদের আদৌ কি সেই সক্ষমতা আছে কিনা? বা সক্ষমতা যদি না থেকে থাকে, তাহলে কিভাবে সক্ষমতা বাড়াবে? সুতরাং এই চিন্তাটা করা উচিত। কারণ আপনি জানেন যে যেকোনো চরম আবহাওয়া কিন্তু ভালো নয় এবং জি, সেটি কিন্তু পরিবেশের বিভিন্ন ধরনের বিপর্যয় ডেকে আনে। যেমন আপনি এই যে আপনার ১ম ভিডিওতে যেটি দেখলেন, জি, সেটি হচ্ছে যে দুবাইয়ের মতো একটি জায়গা, আমরা জানি যে এটি মরুভূমি। মরুভূমি কেন? বৃষ্টি হয় না, কারণ এই কারণেই তো মরুভূমি। এটি জি, শুষ্ক অঞ্চল। জি, এখানে বৃষ্টিপাত কম হয়। সারা বছরে যেখানে দুবাইয়ের মতো জায়গাতে ১০০ আ আ আ মিলিগ্রাম এই সময় বৃষ্টি হয়, সেখানে কিন্তু একদিনে সেটি হয়েছে। তো একদিনে হওয়ার ফলে কিন্তু পুরো আপনার এই যে কি বলা যায়, যে দুবাই শহর সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ, ওমানে কিন্তু অনেক মানুষ মারা গিয়েছে। ১৮ জনের মতো মানুষ মারা গেছে ওমানে এবং তার ভেতরে ৯ জন হচ্ছে শিক্ষার্থী। তো জি, এই যে বিষয়গুলো আপনি যদি চিন্তা করেন একবার, যে এই পরিমাণ দুর্যোগ যে আসবে, সেটা কিন্তু কেউ জানত না। সুতরাং এই ধরনের দুর্যোগের কারণে কিন্তু আগের থেকে এক ধরনের প্রিপারেশন কিন্তু প্রতিটা দেশের থাকে। জি, প্রতিটা দেশে থাকে। কারণ ওয়েদার যেভাবে চেঞ্জ হচ্ছে, যেভাবে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যেই ধরনের আ পরিস্থিতিগুলো সৃষ্টি হচ্ছে, আবহাওয়ার যে চরম ভাবগুলো দেখা যাচ্ছে, যে ঠান্ডায় চরম ঠান্ডা পড়ছে, জি, গরমে চরম গরম পড়ছে। সুতরাং সেই জায়গাতে ইন বিটুইন কিন্তু নানান ধরনের দুর্যোগ আসবে। এই দুর্যোগের আমি মনে করি মোকাবেলা করার জন্য জি, প্রতিটা সরকারের এই আ ব্যবস্থা রাখা উচিত বা সেটাকে চিন্তা করে তাদের অবশ্যই তাদের এক ধরনের কি বলা যায়, যে এক ধরনের তাদের প্রোটেকশন জি। করার জন্য, মানে এই মোকাবেলা করার জন্যে তাদের ব্যবস্থা রাখা উচিত। জি, ধন্যবাদ জুবায়ের বাবু আপনার মূল্যবান মতামতের জন্য। সময় স্বল্পতার জন্য আজকে বিদায় দিচ্ছি। দেখা হবে অন্য একটি শুভ সন্ধ্যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, আসসালামু আপনাকেও আলাইকুম। অনেক ধন্যবাদ। জি।